সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের ভীমাশঙ্করের যাত্রা শুরু হলো। এখানে মানচার তার যেতে হবে, মানচার থেকে গিয়ে সেখান থেকে আবার আমাকে চেঞ্জ করতে হবে। নাসিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখছেন, বাস আছে, বাসে করে আপনি যেতে পারেন। নাসিক সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ভীমাশঙ্করের দূরত্ব 250 কিলোমিটার। সময় লাগে প্রায় 4 ঘন্টা 40 মিনিট, মানে 5 ঘন্টার কাছাকাছি। এসি বাসে ভাড়া 475 টাকা এবং নন এসিতে ভাড়া 350 টাকা। আমি আর বাসের দিকে না গিয়ে সোজা একটা এসি ট্যাক্সি নিয়ে নিলাম শেয়ারিংয়ে। আমার ভাড়া নিল 500 টাকা করে। আমাকে নিয়ে যাবে মানচার পর্যন্ত, কারণ এই গাড়ি কিন্তু পুরো যায় না, এটা মানচার পর্যন্ত যায়। মানচারের পর থেকে আমাকে আবার সরকারি বাস বা অন্য কিছু ভেহিকেলসে করে আমাকে ভীমাশঙ্করের দিকে যেতে হবে। এই মনে করে আমি যাওয়া শুরু করলাম। দেখতে পাচ্ছেন এসি ক্যাবে বসে আছি, আরও আমার সাথে খান চারেক লোক আছে, তারা পাশে বসে আছে, তারাও যাবে বলে। ঠিক এইভাবে করতে ঠিক 3 ঘন্টা পর আমি কিন্তু চলে এলাম মানচার বাস স্ট্যান্ডে। প্রচণ্ড রোদ, গরম। দেখতে পাচ্ছেন বাস দাঁড়িয়ে আছে ভীমাশঙ্কর যাবে বলে, এবং ওখানে লোকজন দাঁড়িয়ে আছে ভীমাশঙ্করে। চলুন আমরা যাই বাসে। বাসে উঠে পড়লাম। ড্রাইভার কিন্তু বাস ছেড়ে দিল সাথে সাথেই, একটু সময় দেয়নি, সাথে সাথে বাস ছেড়ে দিল। বাসের ভাড়া নিল আমাকে ওখান থেকে 112 টাকা। সময় নেবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তাহলে 3 ঘন্টা আসলাম এসি ক্যাবে। এবার এখান থেকে আরও 2 ঘন্টার জার্নি, নন স্টপ জার্নি চলে সকালবেলা থেকে কিন্তু। এবং কন্ডাক্টর সাহেবকে যথারীতি 112 টাকার টিকিট কেটে নন এসি বাসে বসে পড়লাম। গন্তব্য আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ ডেস্টিনেশন, অর্থাৎ আমার ভীমাশঙ্কর যাওয়ার পথ। আমার আইডিয়া ছিল না ভীমাশঙ্কর এই মন্দিরটি এটি পাহাড়ের উপরে, এবং আমরা কীভাবে যাচ্ছি চলুন যাত্রাপথে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে আপনার চূড়াটা দেখছেন, আমরা কিন্তু ওইখানে যেতে চলেছি। বাস কিন্তু আমাদের পাহাড়ের পাশ দিয়ে ছোটো ছোটো খাড়াইয়ের পথ দিয়ে ভীষণ অবশেষে আমরা চলে এলাম। এই দেখতে পাচ্ছেন ভীমাশঙ্কর বাস স্ট্যান্ড, এবং পাশেই লজ দেখছেন, এখানে আমি ছিলাম। এবং এই যে চারিদিক দেখছেন পর্বত বেষ্টিত সবুজ জায়গা। আমি পুজো দেওয়ার জন্য ভোর 4:30টার সময় ঠিক করলাম। ভোর 4:30টার সময় পরদিন সোমবার আমি পুজো দেওয়ার জন্য তৈরি হলাম। এবং দেখছেন মেন গেট যেহেতু বন্ধ, একটা বাইপাস, একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমি কিন্তু ঝিঝি পোকা ডাকছে, এই পাশ থেকে কিন্তু অনেকটাই সাহস করে আমি 4:30টার সময় পুজো দেওয়ার জন্য যাচ্ছি। কারণ সোমবার এনারা বললেন সকালবেলায় যদি 4:30টায় লাইন দিই, তাহলে 5টার আরতির পর আমি বাবাকে স্পর্শ করে জল তর্পণ করতে পারবো, জলাভিষেক করতে পারবো, এবং বাবাকে আমি পুজো দিতে পারবো। সেই মতে আমি শুরু করলাম আমার যাত্রা। মর্নিং 4:30। এখানে একটা বিশেষত্ব হচ্ছে কি, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে 250 সিঁড়ি আছে। কিন্তু আগেই বলে রাখি বন্ধু, 250 সিঁড়ি আপনাকে ভেঙে ভেঙে নিচে নামতে হবে, আবার পুজো দিয়ে 250 সিঁড়ি ভেঙে ভেঙে আপনাকে কিন্তু উপরে উঠতে হবে। তবে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এটা যদি আপনারা না আসেন, এটা আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন চারিদিকে এইগুলো কিন্তু এই রেলিং দেওয়া, এবং এখানে ফুল পুজোর সামগ্রী কিন্তু বসে। যেহেতু এখন সকাল 4:30, এখনও কিন্তু ফুল বা প্রসাদের লোকজনরা আসতে পারেনি। এবং দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি দিয়ে আমি কিন্তু ক্রমাগত নামছি। 250 সিঁড়ি আমাকে নিচে নামতে হবে ভীমাশঙ্কর মন্দির দর্শন করার জন্য, এবং দর্শনের পর আবার 250 সিঁড়ি আমাকে ভেঙে ভেঙে উপরে উঠতে হবে। আমি 250 সিঁড়ি ভাঙতে ভাঙতে আসছি। যতটা সম্ভব আপনাদের দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। তবে খুবই বলতে ঠিক দ্বিধা লাগলে, যথেষ্ট সেটা কষ্ট হয় না। আপনার নামার সময় তো কষ্ট হয় না, ওটার সময় একটু কষ্ট হয়। 250 সিঁড়ি নামতে হবে এবং পুজো দিয়ে 250 সিঁড়ি আপনাকে উপরে উঠতে হবে। তো এইভাবে মনস্থির করে বাবা ভোলানাথকে মানে মনে মনে স্মরণ করে, এবং দেখতে পাচ্ছেন অন্ধকার প্রায় 4:30টার সময় নিঝুম ভোর আমি যাত্রা করছি। গিয়ে তো দেখি অবাক, মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখছি যে মেন ফটকদার দেখছেন, আমার আগেও প্রায় 200 লোক কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। তার মানে তারা আমারও আগে এই পথ দিয়ে এসেছে এবং পুজোর লাইনে দাঁড়িয়ে গেছে। এবং আমি দেখলাম কিছু দেখতে পাচ্ছেন যে ছেলেটেলে এরা যাচ্ছে, এরা পুজোর সামগ্রী কিনে এরা যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমিও একটা জায়গায় পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে অত সকালে, সেখান থেকে যথারীতি আমি পুজোর সামগ্রী এবং ফুল এবং জল নিলাম। এদের যে ভীমাশঙ্কর, ভীমানু নদীর তীরে যেহেতু উদ্গম স্থানে এই মন্দিরটা, তাই ভীমা নদীর জল দিয়ে বাবাকে অভিষেক করা হয়। ভীমা নদীর 1 ঘটি জল এবং ফুল এবং মিষ্টি
যা আমরা বাবাকে দিতে চাই সেটা অলরেডি এখান থেকে কিনে আমি কিন্তু প্রস্তুত হয়ে গেলাম। এই যে এই গেট দিয়ে, মূল এই গেট দিয়ে আমি কিন্তু এখন প্রবেশ করব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কিন্তু আবার এখানেও একই নিয়ম, কোনো রকমের মোবাইল বা ভিডিও করার নিয়ে নেই। সেটা যেখান থেকে ফুল কিনছি ওই ভদ্রমহিলা আমাকে বলে দিলেন এবং বললেন এখান থেকে নিয়ে তুমি সোজা চলে যাও, এই যে গেট আছে গেট দিয়ে তুমি চলে যাও, তুমি বাবাকে স্পর্শ করতে পারবে, পুজো দিতে পারবে। আমি একটা দেখেন একটু অন্ধকারে একটু আপনাদের দেখাবো বলে এই ভীমাশঙ্করের ছবি আমি কিন্তু মেন ওদের যে বড় যে প্লাজমা টিভি দিয়ে দেখাচ্ছি। দেখুন এই সময় ভীমাশঙ্করের বর্তমান অবস্থান বা আমাদের ভগবানের এই অবস্থান, এবং এইভাবে আমি পুজো নিয়ে কিন্তু আগে এগিয়ে গেলাম। ভেতরে গিয়ে দেখছি আমাদের কিন্তু অলরেডি অনেক লোক আমার আগে দাঁড়িয়ে আছে এবং তারা বাবার নামে জয়ের ধ্বনি দিচ্ছে এবং এখনই আরতি শুরু হবে এবং আরতির সেই বিশেষ মুহূর্তের আমি কিন্তু আপনাদের দেখাবো বা সেটা শুনতেও পারবেন আপনারা। আরতি হচ্ছে এক অপূর্ব মহেন্দ্রক্ষণে আমি কিন্তু অপেক্ষা করছি আমাদের পুজোর নিয়ে, আমি পুজো দেব বলে, এবং আরতি কিন্তু পুজো দিয়ে বেরিয়ে এসে সকালবেলায় আমরা 2-3 বন্ধু মিলে ঠিক করলাম এই খাড়াই পথ দিয়ে আরও উপরে উঠে ভীমা নদীর উদ্গম স্থান যাব। দেখুন একটি লোক কিন্তু ধারে কাছে নেই, প্রচণ্ড খাড়াই এবং দুর্গম রাস্তা দিয়ে আমরা অবশেষে আসলাম ভীমা নদীর উদ্গম। আপনাদের আমি ক্যামেরাম্যান ভাইকে বলছি দেখাতে, এই দেখুন এই ভীমা নদীর উদ্গম স্থান, অর্থাৎ এইখানে বর্ষাকালে এই জায়গা থেকে জল উঠছে পুরো পাহাড় বেয়ে, ওই এই সিঁড়ি বেয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এতটা উচ্চতায় উঠে এই নদীর জল কিন্তু নিচের দিকে প্রবাহিত হয়। এটা আপনাদের দেখানোর জন্যে আমি কিন্তু আজকে দেখুন নিচ থেকে কতটা উপরে এসেছি হেঁটে হেঁটে ভীমা নদীর উদ্গম স্থান আপনাদেরকে দেখালাম। এরপর আবারও ঢালাই যে পথ রয়েছে সেই পথ দিয়ে নিচে নিচে নেমে গেলাম। এরপর আসলাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে আমরা এসে যথারীতি কিছুটা টিফিন করে এবং আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা আমি নিয়েছিলাম অনিকেত হোটেল, এই বা ভীমাশঙ্কর হোটেল দুটো পাশাপাশি, অনিকেত হোটেলে এসে ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু যে আমাদের যে ফেরার আর কি যে বাস, সেই বাসের জন্য আমরা কিন্তু একটু খোঁজখবর নিতে শুরু করলাম কি আগামীকাল বাস কটায় ছাড়বে কি বৃত্তান্ত। দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডের মধ্যে যেহেতু আমাদের হোটেল, আমাদের কোনো একদম একটু অসুবিধা হয়নি। অনিকেত হোটেলের যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভীষণ এদের মানে খুব ভালো ব্যবহার এবং রিজনেবল রেটে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এদের হোটেল কি এরা শ্রাবণ মাসে একটু রেট হাই হয় বা শিবরাত্রির সময় বা একটু অকেশনালি এদের রেট ওঠানামা করে, নচেত এদের কিন্তু রিজনেবল রেটে। অনিকেত হোটেলের ব্যবহার খুব ভালো, আমরা ছিলাম ওখানে এবং অনিকেত হোটেলটা একদম বাস স্ট্যান্ডের ভেতরে। এদের এখানে নিচে একটা খাবারও হোটেল আছে, আপনারা যদি মনে করেন নিচে খেতেও পারেন, উপরে আবার লজিংয়ের ফুডিং লজিং দুটোই আছে, আপনারা যেটা নিতে চান নিতে পারেন। এদের ব্যবহার খুবই ভালো এবং এই রাত্রিটুকু এখানে থেকে পরের দিন সকালবেলা আমরা রওনা দিলাম। এই দেখতে পাচ্ছেন কুয়াশা আচ্ছন্ন পাহাড়ের উপর, যেহেতু এখন বাজে 5:30, বাস ছাড়বে ঠিক 6:30 নাগাদ। একটু আগেই এসে চলে এলাম বাসের জায়গা নিয়ে যাও, সিট নিয়ে যাও বলে পুনার উদ্দেশ্যে। এখান থেকে পুনা যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। ভাড়া নিল 256 টাকা। এটা নন এসি বাস, ইচ্ছা ছিল এসি বাসে যাওয়ার, কিন্তু এসি বাস এখান থেকে নেই, সেহেতু নন এসি বাসেই আমরা কিন্তু পুনার উদ্দেশ্যে ওয়ে টু পুনা রেলওয়ে স্টেশন। কিন্তু বাস কিন্তু পুনা স্টেশনে যায় না, ছত্রপতি শিবাজি বাস স্ট্যান্ডে যাই। বলতে বলতে প্রায় 3 ঘন্টা পথ পেরিয়ে আমরা কিন্তু চলে এলাম ছত্রপতি বাস স্ট্যান্ডে। এখান থেকে আবার একটা এসি বাস নিলাম, যেটা কিনা পুনা রেলওয়ে স্টেশন যায়, 10 টাকা করে নেয়। পুনা রেলওয়ে স্টেশনে আসলাম এবং আমাদের যাত্রা এখানেই শেষ হলো। এখান থেকে আমার আমার ট্রেন যেহেতু সন্ধ্যে 7:30টায় ছাড়বে, আজাদ হিন্দ এক্সপ্রেস হাওড়া যাবে, সেহেতু আমি এখানে রেস্ট করলাম। আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন
এবং আমার যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব।